শুরু করছি প্রেম বর্ণহীন। লেখনীতে তনিমা খান। পর্ব সংখ্যা ১৯। নয়া অনুভূতির উৎপীড়নে রাতভর ঘুম আসল না ইন্দুবালার। মোত্তাকিনের অপেক্ষা করতে করতে সে বহুক্ষণ হাঁটল ঘরময়। হাঁটতে হাঁটতে এসে আরশির সামনে দাঁড়ায়। মুখে হাসি ফুটে উঠল নিজেকে দেখে। এখন আর এই বিদঘুটে সৌন্দর্য দেখতে তার ঘৃণা লাগে না, হীনমন্যতা অনুভব হয় না, বরং চোখে মুখে জুড়ে থাকে কারোর ভালোবাসার স্নিগ্ধ এক অংশের আগামী উজ্জ্বলতা। প্রকম্পিত হাতটি গিয়ে ঠেকল উদরের মধ্যভাগে। আলতো ছুঁয়ে বিড়বিড় করে, মা তোমায় চেয়েছে আর তুমি এসে পড়েছ। তুমি মায়ের বাধ্যগত বাচ্চা। নিজের প্রশ্নেই নিজেই খিলখিল করে হেসে উঠল ইন্দুবালা। নিজেকে ইদানিং অবুঝ লাগে এই অদ্ভুত সুন্দর অনুভূতিগুলোর কাছে। কখনো কি ভেবেছিল আর ৫টা মেয়ের মতো তারও ঘর হবে, বর হবে, সন্তান হবে, যে ঘরে তার কোনো এক কক্ষে মুখ লুকিয়ে থাকতে হবে না। বর যে তাকে সম্মান দেবে, ভালোবাসবে, দৈহিক সৌন্দর্য দেখে নয় বরং মন দেখে। সন্তান হবে তার চোখে, তার মায়ের গায়ের রং নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। খুব আপন মানুষের মতো মুগ্ধ চোখে মায়ের দিকে তাকিয়ে থাকবে। নিজের অবুঝ ভাবনায় নিজেকে বোকা বলে ইন্দুবালা। ডাক্তারের পরামর্শে সে কনসিভ করার সিদ্ধান্ত নেয়। ডাক্তার জানায় তার বয়স ৩০ পার হয়ে গিয়েছে, এখন বাচ্চা নেওয়াটা জরুরি, নয়তো দেরি হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেও দ্বিমত করেনি। যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে মোত্তাকিন একটু সঠিক পথে আসে, তবে তার অভিপ্রায় পূরণ হবে কি, নাকি পূরণ হওয়ার আগে স্মৃতির পাতায় সবটা যন্ত্রণা হয়ে লিপিবদ্ধ হয়ে যাবে। মোত্তাকিনের জন্য অপেক্ষা করতে করতে অর্ধরাত কেটেই গেল, কিন্তু মোত্তাকিন আসে না। সময় কাটাতে সে সুন্দর একটা শাড়ি পরেছে, একটু সেজেছে, কানে একটা সাদা ফুল গুজেছে, কিন্তু দেখার মানুষটার আর খোঁজ নেই। সে অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল। মিরশাদ ভাইয়ের বাইকের পেছন থেকে প্রফুল্ল হেসে উৎসাহিত হয়ে বলল, আজ তো বাইক থেকে নামতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে আরো কয়েক কিলোমিটার ঘুরে আসি, কিন্তু তোমার শরীর মনে হয় ভালো না, বাসায় যাও। মোত্তাকিন নাক টানছে, চোখ মুখ খানিক লাল। দুই ভাই গিয়েছিল বহুদূর এক টঙের দোকানে চা খেতে। চা খেয়েছে, আড্ডা দিয়েছে, তারপর ফাঁকা রাস্তায় গন্তব্যহীন বাইক চালিয়েছে। শত সাপেক্ষে বিগত ১ সপ্তাহ যাবৎ মোত্তাকিন মিরশাদকে বাইকে করে ঘোরাতে পারেনি, তাই আজ বেরিয়েছে। তবে এটা মোটেই শর্তের বেড়াজালে নয়, বরং এই মানুষটার সাথে সময় কাটাতে, দুর্বার গতিতে বাইক চালাতে, আড্ডা দিতে, দূর দূরান্তে গিয়ে চা খেতে আর ও সুপ্ত ভালো লাগার কাজ করে। তাই তো ঠান্ডা জ্বর একটু কমাতে আজ ছুটে এসেছে। তোমার বউ কেমন আছে? মোত্তাকিন বাইক স্টার্ট দিতে দিতে থমথমে মুখে বলল, ভালো আছে। এখন বলো তো, বিয়েটা কি পছন্দের ছিল নাকি অন্য কিছু? আমি কিন্তু অনেক কিছু শুনেছি। মিরশাদ সতর্ক কণ্ঠে শুধায়, কানাঘুষা অনেক শুনেছে ছেলেটার নাকি দয়া দেখিয়ে প্রতিবেশী কালো কুচকুচে এক মেয়েকে বিয়ে করেছে, কিন্তু তার মন মানে না এহেন কথা। মোত্তাকিন নিরুদ্বেগ কণ্ঠ দৃঢ় গলায় বলল, ছোটবেলার পছন্দ ছিল। মিরশাদের মুখে হাসি ফুটে উঠল। পিঠ চাপড়ে বলল, শুনেছি, শুনে খুশি হয়েছি। সুখী হও দুজনে। কাল দেখা হবে, অফিসে তাড়াতাড়ি এসো। মোত্তাকিন জবাব দেয় না। মুখটা অচিরে কেমন ম্লান হয়ে যায়। সে নিরুত্তর বাইক ছুটিয়ে চলে যায় বাড়ির পথে। ঘরে ঢুকে নিঃশব্দে হেলমেট রেখে তাকায় ঘুমন্ত মেয়েটির দিকে। আপাদমস্তক সুসজ্জিত নারী অবয়ব চোখ বুলালে ঠোঁটের কোণে বেঁকে যায়। ইদানিং মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। আজ আবার সেজেছে। নিশ্চিত তার মাথা নষ্ট করার প্রয়াস এটি। সে নিঃশব্দে কাপড় বদলে নেয়, অতঃপর ক্লান্তি ভরা দেহ টেনে বিছানায় ধপ করে শুয়ে পড়ে।
হাত বাড়িয়ে ঘুমন্ত মেয়েটির উদর পেঁচিয়ে এক ঝটকায় বুকের নিচে আসে। উষ্ণতার খোঁজে মুখ গুজে দেয় গলদেশে। গম্ভীর ঘুমে থাকা ইন্দুবালা অনুভব করে কারোর হঠাৎকারিতা। নিজের উপর ভর অনুভব হতে সে হকচকিয়ে চোখ মেলে তাকায়। অতি দ্রুত নিজের উপর থেকে ভারী দেহতে সরিয়ে দিতে দিতে বলল, সর সর, আমার উপর ভার দিবি না। মোত্তাকিন ভ্রুকুচকে বলল, রোজ তো এমনই ঘুমাই। আর ঘুমাবি না। ইন্দুবালা দূরে সরে কাত ফিরে ঘুমাই। মোত্তাকিন কণ্ঠে বিরোধ এনে বলল, পারবো না, কাছে আয়। পুনরায় টেনে বাহুডোরে আবদ্ধ করে নিতে ইন্দুবালা কঠোর গলায় বলল, ভার দেওয়া ছাড়, সবভাবে ঘুমাতে পারবি। ক্লান্ত মোত্তাকিন মেনে নিল। আচ্ছা, কিন্তু কেন? আমি কি মোটা হয়ে গিয়েছি? না, তোকে আগের থেকেও বেশি গাঁজাখোরের মতো দেখতে লাগছে। এত রাত অবধি ছিলি কোথায়? চা খেতে গিয়েছিলাম দূরে। কেন, তোর ঘরে চা পাতা নেই? মোত্তাকিন হাত বাড়িয়ে মেয়েটির মাথায় দিল এক চাটি। তেজি কণ্ঠে বলল, টঙের দোকানে সারাদিনের জাল করা পানি দিয়ে কড়া লিকারের চা খেয়ে দেখছিস? না, কখনো তো খাওয়াসনি। সেটাও ঠিক। তবে চল, আগামীকাল তুই আর আমি গভীর রাতে চা খেতে যাই। মোত্তাকিনের উৎসুক কণ্ঠ। ইন্দুবালা বিরোধ করে বলল, আজকের পর থেকে আমি আর তোর সাথে কখনো বাইকে উঠবো না। কেন? মোত্তাকিন সরব মাথা তুলে তাকায় আচ্ছা আলোয় মেয়েটির মুখ পানে। ইন্দুবালা বজ্র নেত্রে বলল, তুই আস্তে বাইক চালাতে পারিস না, উড়াধুরা বাইক চালাস, তাতে কি হয়েছে? আগে তো বলতি হাই স্পিড তোর ভালো লাগে। সেটা আগের কথা, এখনকার কথা ভিন্ন। এখন আমি একা নই। বিড়বিড় করে বলা কথাটি মোত্তাকিন শোনে। অবুঝ কণ্ঠে বলে, কেন, এখন তোর সাথে কে আছে? জিনভূত? এটা কি সত্যি তোর সাথে এসব কিছু আছে? তবে আমি এক্ষুনি আয়াতুল কুরসি পড়ব। মাঝরাতে এমন আবল তাবলের কথায় ইন্দুবালা খেপে গেল। রেগে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল মোত্তাকিনকে। তেজি কণ্ঠে বলে, একে তো মাঝরাতে ঘরে এসেছে, তাও আবার সিগারেট খেয়ে, আবার এসে আবল তাবল কথা বলছে। ঘুমাতে দে, শরীর ভালো লাগছে না। চেতিস কেন? কাছে আয়, মজা করছিলাম। মোত্তাকিন ফের চার হাত পায়ে জড়িয়ে নিল ইন্দুবালাকে। স্বল্প রাতটুকু কেমন চোখের পলকে কেটে গেল। উঠতে বেশ দেরি হয়ে যায় তার ইন্দুবালা। তবে সকাল হতেই ইন্দুবালা অনুভব করলো দেহের রাজ্যের অলসতা, ক্লান্তি, দুর্বলতা। বিছানা ছেড়ে নামলেই মাথাটা ঘুরছে। গতকালকে সারাদিনের ক্লান্তি আজও রয়ে গিয়েছে। সে ঘরময় নিজেকে একাই পেল। ধীর কদমে ঘর থেকে বেরিয়ে মধুমিতার খোঁজে রান্নাঘরে গিয়ে ঢুকল। আজ তার স্কুল নেই। গতকালের অনুষ্ঠানের কারণে একদিন ছুটি। সে অলস দেহ টেনে মধুমিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কাঁধে মাথা এলিয়ে দিয়ে অলস কণ্ঠে বলল, মধু, সরি, উঠতে দেরি হয়ে গিয়েছে। আজ শরীর এত দুর্বল লাগছে, ইচ্ছা করছে সারাদিন ঘুমাই। মধুমিতা রান্না করতে করতে ব্যস্ত দৃষ্টি ফেলে বলল, তো ঘুমা, আজ তো স্কুল বন্ধ। যা গিয়ে সারাদিন ঘুমা। আমার রান্না প্রায় শেষ, আমি গোসল করে স্কুলে চলে যাব। রান্না করতে গেলে কেন? আমি বাসায় আছি তো, আমি করতাম। কাল থেকে অমন অসুস্থ, আমি তোর উপর সব রান্না রেখে যাব? আমায় কি তোর জালিম মা পেয়েছিস? ইন্দুবালা স্মিত হাসল, শোধায়, তোমার ছেলে কোথায়? ছেলের বউই জানে না ছেলে কোথায়, মা কি করে জানবে? ইন্দুবালার মুখশ্রী মলিন হয়। মধুমিতা আশা করেছিল তার সান্নিধ্য এসে অন্তত মোত্তাকিনের মাঝে একটু পরিবর্তন আসবে, কিন্তু না। ইন্দুবালা বেশ খানিকক্ষণ যাবৎ সেভাবে মধুমিতার সাথে লেগে বসে, সাহস জোগায় তাকে সুসংবাদটি দেওয়ার জন্য। একটা সময় সাহস করে ডেকে উঠল, মধু, কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাবি এখন? তবে আজ ছুটি নেই? মধুমিতার চিন্তিত কণ্ঠ। ইন্দুবালা মাথা না বোধক নেড়ে মিনমিন স্বরে বলল,
তোমায় আরেকটু বিরক্ত করার জন্য ছোট্ট একটা পুচকে আসছে মধু। মধুমিতা থমকালো, চমকে ঘাড় ঘুরিয়ে তাকায় আনত মুখ পানে বিস্ময় নিয়ে শুধায়, তুই সত্যি বলছিস? ইন্দুবালা সেখানে দাঁড়াতে পারল না আর, দ্রুত মুখ লুকিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, মিথ্যা কেন বলবো? বলেই সে এক ছুটে ঘরে ঢুকে গেল। মধুমিতা চেঁচিয়ে উঠল, এই তুই পালাচ্ছিস কোথায়? আমায় আগে বলবি না? কি খুশির কথা, ডাক্তারের কাছে চল, চেক আপ করিয়ে আনি। ও আল্লাহ, এমন খুশির কথা এভাবে কেউ বলে? মধুমিতা খুন্তি হাতে ছুটে বের হয়, আটকে রাখা দরজা চাপড়ে বলে, বের হয় ইন্দু, ফ্রেশ হয়ে আসছি মধু। আমি কি ছুটি নেব নাকি বিকেলে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবি? এত চিন্তার কিছু নেই, বিকেলে যাব, তুমি এখন স্কুলে যাও। মধুমিতার আড়ম্বরহীন দেহ আনন্দের উচ্ছ্বাস নেমে আসে, চোখ টলটল করে ওঠে। অবশেষে তার আর 5টা মানুষের মতো একটা সুন্দর স্বাভাবিক ভরা সংসার হবে। একা একা লড়তে লড়তে ভেবেছিল কোনো একদিন এমনই দুঃসহ জীবনের অন্ত ঘটবে কোনো প্রকার সুখ ব্যথিত। অথচ এখন সুখের কমতি নেই। তারা শাশুড়ি পুত্রবধূ মিলে এই ঘরটাকে সাজিয়েছে, এখন ইন্দুবালা তার সংসারটাও সাজিয়ে দিচ্ছে ছোট ছোট কদম দ্বারা। ইন্দুবালা ফ্রেশ হয়ে বের হতেই মধুমিতা ভাতের প্লেট হাতে ঘরে ঢুকলো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, গতকাল এর জন্য অসুস্থ ছিলি? আমি বুঝতে পারিনি। দেখলি আমি সত্যি সত্যি বুড়ো হয়ে গিয়েছি, কিছু মাথায় থাকে না। আয় আয়, লেবু চটকে ভাত মাখিয়ে এনেছি, খেলে ভালো লাগবে। মা মারা যাওয়ার পর থেকে কেউ ইন্দুবালাকে কখনো আদর করে একটু খাইয়ে দেয়নি, কিন্তু বিয়ের পর মধুমিতা বহুবার খাইয়ে দিয়েছে। সে সবসময় আদরটুকু লুফে নেয়, আজও আদরটুকু লুফে নিল সাগ্রহে। সে বিছানায় পা গুটিয়ে বসে হা করে। মধুমিতা খাওয়াতে খাওয়াতে কত শত উল্লাস প্রকাশ করে। কথার মাঝে তার চোখ যায় বিছানার পাশে মিনি কাবার্ডের উপর রাখা একটি ফাইলের দিকে। তার দৃষ্টি আকর্ষণ করে ফাইলের উপর থাকা মোহিত ইর্তেজা নামটি। উল্লাস মিলিয়ে যায়, কৌতূহলী গলায় শুধায়, ইন্দু, এই ফাইল কিসের? ইন্দুবালা ফাইলটি এক পলক অনাগ্রহে দেখে বলল, তোমার ছেলের অফিসের কোন কাজের হয়তো, আমি জানি না। ওখানে মোহিত ইর্তেজা লেখা কেন ইন্দু? খোলতো। মধুমিতার সরব বদনে যাওয়া কণ্ঠে ইন্দুবালা সচকিত হয়। মোহিত ইর্তেজা? সে খট করে ফাইলটি নিয়ে যাওয়ার আগে মধুমিতা ফাইলটি হাতে তুলে নেয়। ইন্দুবালা দাঁত কামড়ে চুপটি করে বসে রইল। মধুমিতা যদি জানে মোত্তাকিন ওর ভাইয়ের কোম্পানিতে চাকরি করে তবে অনেক কষ্ট পাবে। তবে ফাইলটি খুলতে ইন্দুবালা আর মধুমিতা দুজনেই অবুঝ হয়ে পড়ল। মধুমিতা ফাইলটা খুলে প্রচন্ড আগ্রহে পড়তে শুরু করলো। ফাইলটিতে কোন চুক্তির নির্দেশ করছে, যেখানে বিশাল অঙ্কের কোনো সরকারি টেন্ডার সাবমিশনের কথা লেখা আছে। সে বুঝতে পারল না, বিধায় ইন্দুবালাকে দিল। এটা পড়ে দেখতো কি বলছে, কিসের টেন্ডার কথা বলছে, আর এটা মোত্তাকিনের কাছে কি করছে। ইন্দুবালা ফাইলটি পুরোটা পড়ে বুঝলো এখানে কোনো টেন্ডারের কোনো বিল্ডারের হাতে সাবমিট করা হয়েছে। সে বলল, মধু, এটা একটা চুক্তির ফাইল, যেখানে বলা হয়েছে দক্ষিণ সিটির কর্পোরেশনের 8 লেন সড়কের প্রকল্প বশির আহমেদ নামক এক বিল্ডারের কাছে সাবমিট করা হয়েছে। এই বশির কি ওই লোকটা যার পিছে পিছে মোত্তাকিন ঘোরে? এখানে তো অনেক বড় অঙ্কের টাকা হিসাব লেখা, কিন্তু এগুলো মোত্তাকিনের কাছে আসবে কেন? মধুমিতার চিন্তিত কণ্ঠ। মোত্তাকিন কি কোন রকম সংযোগ আছে মোহিত ইর্তেজার সাথে? কিন্তু এখানে টেন্ডার আসবে কেন? তার মুখশ্রী চিন্তায় বিবর্ণ হয়ে গেল। ইন্দুবালা মধুমিতার চিন্তিত মুখ দেখে বিষয়টিকে তুচ্ছ ঘটনা হিসেবে তুলে ধরে বলল, সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন মধু? এটা হয়তো ওই লোকটার ফাইল যেটা মোত্তাকিনের কাছে রাখতে দিয়েছে। এটা 2 দিন আগে মোত্তাকিন ঘরে এনেছে, হয়তো আবার দিয়ে আসবে। এখানে দেখো, এটা 5 মাস আগের কোনো চুক্তি। এত চিন্তা করো না, এর সাথে মোত্তাকিনের কোনো সংযোগ নেই। না থাকলেই ভালো। মধুমিতার নির্ভর স্বর।
তবে তার মাথা থেকে চিন্তা যায় না। মধুমিতা তাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। অতঃপর তৈরি হয়ে বের হতে হতে প্রফুল্ল চিত্তে পড়ল, আমি তাড়াতাড়ি চলে আসব, এসে ডাক্তারের কাছে যাব, আসার পথে রেস্তোরাঁয় খাবো আর শপিং করে আসব। তোর কি কি লাগবে আর খেতে ইচ্ছে করে আজ সব কিনে আনবো। ইন্দুবালা স্মিত হেসে তার আনন্দ দেখে বলল, আমার সব আছে মধু, তুমি সাবধানে যাও আর সাবধানে ফিরে এসো। মধুমিতা খুশিতে আটখানা হয়ে স্কুলে ছুটল। প্রিয়জন হিসেবে কয়েকজন কলিগদের জানালো সুখবরটি। হেড টিচারের থেকে একটু আগে ছুটি নিয়ে দ্রুত বাসায় আসার পরিকল্পনা করে। মাত্র 2টো ক্লাস করিয়ে সে 12টা নাগাদ স্কুল থেকে বেরিয়ে আসে। অবর্ণীয় আনন্দে খেয়ে হারিয়ে মধুমিতা রিকশায় বসতে কত শত পরিকল্পনা করলো। যে মেয়েটা নিজের মায়ের সুখ পায়নি, তাকে মা হওয়ার সম্পূর্ণ সুখ অনুভব করানোর জন্য যা যা করা লাগবে সেটা করবে। কিন্তু সর্বদা পরিস্থিতি আমাদের হাতের নাগালে থাকে না। তেমনি মধুমিতার সকল উচ্ছ্বাস আর্তনাদে পরিণত হয় রিকশাটি মোড় ঘুরতে গিয়ে দ্রুতগামী একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেতেই। লাগাতার বমি আর মাথা ঘোরার আর দুর্বলতা ইন্দুবালার শরীর হঠাৎ করে খারাপ করে আনেন। সে শুয়েছিল বিছানায়, এমনটা অবস্থায় অচেনা ফোন আসে। ফোনটি রিসিভ করতেই সে বাকরুদ্ধ হয়ে যায় মধুমিতার অ্যাক্সিডেন্টের কথা শুনে। নিজের অসুস্থতাকে উপেক্ষা করে কোনো মতে একটা শাড়ি পরে ছুটে বের হয়। হাসপাতালে ঢুকেই ইন্দুবালা হন্য হয়ে খুঁজল ফোনদাতাকে। খুঁজে পেতেই তার দেহ স্নান হয়ে আসে বিছানায় শায়িত নিজস্ব দেহের চঞ্চল রমণীকে দেখে। হালকা রঙের শাড়ি, এখানে ওখানে রক্তের ছিটে ফোটা দেখে ইন্দুবালা ফুপিয়ে কেঁদে উঠল। মুখের একপাশে রক্ত ভিজে আছে। ডাক্তাররা তখন তাদের কাজ করছে। সে ছুটে এগিয়ে এসে আঁকড়ে ধরে হাতটি আর্তনাদ ছেড়ে বলল, মধু, এই মধু, কোথায় ব্যথা পেয়েছো? এই মধু, কথা বলো, খুব কষ্ট হচ্ছে তোমার? এভাবে আমায় একা রেখে শুয়ে আছো কেন? ওঠো। ইন্দুবালা হাউমাউ করে কাঁদছে। কয়েকজন পথচারী মধুমিতাকে হাসপাতালে এনেছে। ডাক্তার ইন্দুবালাকে শান্ত করে বলল, মারাত্মক কোনো আঘাত পায়নি, কিন্তু চিন্তা করবেন না, ফুটপাতের উপর রাখা বালির উপর পড়েছিল, তাই মারাত্মক আঘাত থেকে রক্ষা পেয়েছে। কিন্তু বয়স হয়েছে তো, শরীরে নাজুক, ছোট আঘাত একটুতেই শরীর কাবু করে নেয়। তবে আমরা ধারণা করছি তার বাঁ হাতের একটু সমস্যা হবে। আপনি আপাতত বাইরে গিয়ে অপেক্ষা করুন, তার দ্রুত চিকিৎসার প্রয়োজন। ইন্দুবালা ঘন ঘন মাথা নেড়ে বাইরে চলে আসে, কিন্তু আক্ষেদয় থামে না। অবিরত অশ্রু প্রকাশ করে মানুষটির ব্যতীত সে কতটা দুর্বল। বাবার পরে এই একটা মাত্র মানুষ আছে যে মা, অভিভাবক, তার একমাত্র সুখ দুঃখের ভাগিদার। তার কিছু হলে যে সে আরেকবার মা হারা হয়ে যাবে। কাঁদতে কাঁদতে চোখের সামনে হঠাৎ করে ধোঁয়াশা হয়ে আসে। ধপ করে বসে পড়ে স্টিলের বেঞ্চিতে। লম্বা লম্বা শ্বাস ফেলে ইন্দুবালা নিজেকে সামলায়। কম্পিত হাতে ফোনটা তুলে নেয়। আসার সময় তাড়াহুড়া করে বাবাকে বলে আসতে পারেনি। সে বাবাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলল। তন্মধ্যে একজন নার্স এসে জানালো, প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে ফার্মেসি থেকে, আর রিসেপশনে টাকা জমা দিতে হবে। সে দুর্বল দেহ টেনে টাকা জমা করে ফার্মেসির উদ্দেশ্যে পা বাড়ায়। ঠোঁট ভেঙে কান্না আসে লাগাতার মোত্তাকিনকে ফোন দিলেও তাকে ফোনে না পেয়ে। কাঠ পোড়ানো গরমে সে ফার্মেসি থেকে ডাক্তারের বলা ওষুধপত্র আনলো। নার্সের হাতে দিয়ে কোনো মতে কেবিনের সামনে মাথা ঠেকিয়ে দাঁড়ায় সে। হাসপাতালের বাতাসেও যেন বিষণ্ণতার গন্ধ। রোগী শয্যাশায়ী, নিঃশ্বাসের কষ্ট, আর তার সঙ্গে আসা মানুষটিও যেন নিজের ব্যথা লুকিয়ে সবল থাকার চেষ্টা করছে। ঘেমে নেই একাকার দেহ, শরীর ভেঙে আসছে ইন্দুবালার দেহ। পুনরায় চোখের সামনে ধোঁয়াশা হয়ে আসলো। তবে এবার আর নিজেকে সামলাতে না পারে না সে, ভার ছেড়ে দেয়। সদ্য হাসপাতালের ওই করিডোরে ঢোকা মোহিত ইর্তেজা হতবিম্বল ছুটতে গিয়ে ধরে ফেলল বলহীন পড়ে যাওয়া দেহটিকে। গাল চাপড়ে ডাকলো, ইন্দুবালা, আম্মা, কি হয়েছে, ওঠো। মির্শাদ আর অনু রিসেপশন থেকে কেবিনের নাম্বার জেনে দ্রুত কদমে এদিকেই আসছিল। মোহিত ইর্তেজা কারোর ভরসায় বসে থাকতে পারেনি।
নিজে খুঁজতেছিল মধুমিতাকে। মিরশাদ আজ প্রথম দেখল ছোট ভাইয়ের স্ত্রীকে, তাও এমন বিধ্বস্ততায় অবস্থায়। মেয়েটির চোখ মুখের বেহাল দশা দেখে কোনো ব্যস্ত কণ্ঠে বলল, মিরশাদ, ডাক্তার ডাকো, ওকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না। মিরশাদ বাবার থেকে ইন্দুবালাকে নিয়ে একটা স্ট্রেচারে রাখলো একজন নার্সের সাহায্যে। ঘণ্টাখানিকের মধ্যে পরিস্থিতি বিদঘুটে মোড় নেয়। মোহিত ইতেজার দেহে ম্লান হয়ে আসে রক্তের ছিটেফোঁটা মাখায় স্ত্রীর নিস্তেজ দেহ দেখে। মিরশাদ আর অনু আছে ইন্দুবালার কাছে। কিফতকাল বাদ অনু ছুটতে ছুটতে আসে শ্বশুরের কাছে। মোহিত ইতেজার টলটলে নেত্রে লুকিয়ে নেয়। বিমর্ষ কণ্ঠে শুধায়, ইন্দুবালার কি অবস্থা অনু? ও কি দুর্বল হয়ে পড়েছিল? হঠাৎ করে বোধ হয় এই ঘটনায় নিতে পারেনি। ওর যে মধুমিতাই সব, দুজন সখী জানো। মোহিত ইতেজার কণ্ঠে বিলাপের করুণ সুর। অনু ম্লান মুখে বলল, পাপা, ডক্টর কি বলেছে আপনি শোনেননি? দুজনই সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আর সবচেয়ে বড় সুখবরটি কি শুনবেন? মোহিত ইতেজা চোখ তুলে তাকায়। সুখবর? হ্যাঁ, আপনি আবার দাদা হচ্ছেন। অনু স্মিত হেসে বলল। মোহিত ইতেজা মুখে আলতো হাসি ফুটে উঠল। পরপরই বিষণ্ণ কণ্ঠে বলল, এত কিছু হয়ে যাচ্ছে অথচ তোমার দেবরের কোনো খোঁজ খবর নেই এখন পর্যন্ত। এই অবস্থায় ওই মেয়েটার উপর কতটা চাপ গিয়েছে ভাবো তো। আপনার বড় ছেলে ফোন দিয়েছিল, তার ফোন লাগছে না পাপা। কোনো চিন্তিত কণ্ঠ। মোহিত ইতেজা এবার চিন্তা হয়। সে নিজের ম্যানেজারকে ফোন দেয়, যে কোনো মূল্যে মুত্তাকিনকে খুঁজে হাসপাতালে নিয়ে আসার আদেশ দেয়। ঘটনার চার ঘন্টা পেরিয়ে যায়। অপেক্ষা অস্থিরতার পর তখন বিদঘুটে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে। ইন্দুবালার জ্ঞান ফেরে 1 ঘন্টার মাঝেই। 5 সপ্তাহের গর্ভবতী সে। হঠাৎ অতিরিক্ত চিন্তা আর প্রেশার নিতে পারেনি। এমনিতেও তার শরীর দুর্বল। সর্ব অবস্থায় তার খেয়াল রেখেছে। ইন্দুবালা নতুন মানুষগুলো দেখে জড়তায় নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু অনু নিজে প্রাণবন্ত আচরণে তাকে আপন করে নেয়। মিরশাদ মৃদু হেসে তার মাথায় হাত রেখে বলল, আমরা তোমার বড় ভাই বোনের মতো। তোমার বর আর শাশুড়ির মতো আমাদের দূরে ঠেলে দিও না। ইন্দুবালা দূরে ঠেলে দেওয়ার কথা ভাবনা কখনোই আনতে পারে না। সে তো সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চায়। মধুমিতার জ্ঞান ফিরে সন্ধ্যা নাগাদ। সিদ্দিকী সাহেব, তাহমিনাও তখন উপস্থিত। সিদ্দিকী সাহেবের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া, নানা হওয়া সুসংবাদে। মধুমিতার বাম হাতের কবজি ভেঙেছে আর মাথায় হালকা একটু আঘাত লেগেছে, যার কারণে রক্তক্ষরণ হয়। তবে ঝুঁকিপূর্ণ অবস্থা আর নেই। ডাক্তার পুরোপুরি চিকিৎসা সেবা দিলেই রিলিজ নেওয়ার পারমিশন দিয়েছে। চোখ খুলতে সর্বপ্রথম মধুমিতা ইন্দুবালার খোঁজ করে। অনু আর মিরশাদ এগিয়ে আসে তার কাছে। মধুমিতা তাদের দেখে দুর্বল কণ্ঠে বলল, আমার ইন্দু কোথায়? ও কি এখানে আছে? ওকে ডাক্তার দেখাতে হবে, ও অসুস্থ। অনু ম্লান হেসে বলল, ইন্দুবালা ঠিক আছে আম্মা, আর আপনার নাতি নাতনিও ঠিক আছে। ডাক্তার তাকে একটা সিলাইন দিয়েছে, আর 1 ঘন্টা লাগবে সিলাইনটা শেষ হতেই, তারপরে আমরা বাসায় ফিরতে পারবো। মধুমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যথাতুর নিঃশ্বাস ফেলল। শরীর ব্যথায় অসর। হাসপাতালে এই ঝঞ্ঝাটময় কোলাহল আর ঔষধের গন্ধে গা গুলিয়ে আসছে। মিরশাদ তার মাথায় হাত রাখে, নরম সুরে শুধায়, খারাপ লাগছে আম্মা? ডাক্তার ডাকবো? মধুমিতা নাকচ করলো। চিন্তিত কণ্ঠে শুধায়, মুত্তাকিন এসেছে? মিরশাদ হতাশ নিঃশ্বাস ফেলে না বদক মাথা নাড়ল। দরজার ওপাশে দাঁড়ানো মোহিত ইতেজা ছেলেকে ইশারা করলেন। ঢুকবে কিনা এই দ্বন্দ্ব তার মনে। যদি মধুমিতা রেগে যায়? মিরশাদ তাকে চোখে আশ্বাস দেয় আর অনুকে ইশারা করে বের হতে। তারা বের হতে মোহিত ইতেজা ধীর কদমে ঢুকে মধুমিতার পাশে টুলে বসে। স্বভাবসুলভ মিহিসরে ডেকে ওঠে, মধু, বেশি শরীর খারাপ করছে? মধুর বন্ধ নেত্র কেঁপে ওঠে, চোখের কানিশ ভরে ওঠে। সেভাবেই দৃঢ় কণ্ঠে বলে, সবসময় আমার পিছু পিছু ঘুরবেন না।
আপনার জন্য আমার ছেলে মেয়ের জীবনে সমস্যা তৈরি হয়। মোহিত ইর্তেজা ম্লান হাসলেন। বড্ড সাহস করে বহু বছর আগে ছুটে যাওয়া হাতটিকে শক্ত করে আঁকড়ে ধরে লুহুসরে বলল, পরিবার ছেড়ে কোথায় যাব মধু? অনেক তো শাস্তি দিলে, চলো না এবার একসাথে সমস্যাগুলোর সমাধান করি। নিজের অবস্থা দেখেছ? তোমায় এমনভাবে দেখার জন্য আমি কখনো প্রস্তুত না মধু। আমি পাপ করেছি, কিন্তু ভালোও তো বেসেছি। তুমি শুধু পাপটুকু দেখলে এর পেছনে লুকিয়ে থাকা কারণটুকু নয়। পাপ পাপই হয়, এর পেছনে কোনো কারণ যৌক্তিক হতে পারে না। আপনার কারণে 2টা মেয়ের স্বপ্ন সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একজন তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, আর আমি আজও তড়পাচ্ছি একটা সুন্দর জীবনের অতৃপ্ত আকাঙ্ক্ষায়। আমার আপনার মুখ দেখলেও ঘৃণা হয়, বিশ্বাস করুন। আমার হাত ছাড়ুন, আমায় তালাক দিন। মোহিত ইর্তেজার নেত্রদ্বয় টলটল করছে। আজ 1-2 বছর নয় যে সে এই ঘৃণা সহ্য করে আসছে। আর কত? সে অনুযোগ ভরা কণ্ঠে বলল, শাইলার ব্লাড ক্যান্সার ছিল মধু। মোহিত ইর্তেজার নেত্রদ্বয় টলটল করছে। আজ 1-2 বছর নয় সে সে এই ঘৃণা সহ্য করে আসছে। আর কত? সে অনুযোগ ভরা কণ্ঠে বলল, শাইলার ব্লাড ক্যান্সার ছিল মধু। আমি তাকে বিদেশে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েছি। ডাক্তার জানায় সে 3 বছরের বেশি বাঁচবে না। কোনো কমতি রাখিনি, বরং ওই বছরগুলোতে আমি গ্রামেও কম ছিলাম, তুমি জানো। মাসে একবার তোমার কাছে যেতাম। এখানে তোমার কোনো দোষ নেই, আর না আমার আছে। আমি তো আর মৃতপ্রায় একটা মানুষকে ধরে রাখতে পারবো না। তবুও আমি তোমার কাছে পাপী, আমি মেনে নিচ্ছি। এর শাস্তি তো পেয়েছি। বিগত 27 বছর যাবৎ নিজের স্ত্রী সন্তান থেকে দূরে থেকেছি। অধিকার থাকতেও আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যাইনি। আশা রেখেছি একদিন তুমি আমায় ক্ষমা করে দেবে, কিন্তু তুমি কঠোর। খুনিও তো জীবনে একটা সুযোগ পায়। আমার একটা সুযোগ দাও না মধু। কি করলে ক্ষমা করবে? আমি কি তোমার পায়ে পড়ব, নাকি আমি মরলেই তুমি শান্তি পাবে? যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তুমি নিজের মুখে বলো, আমি নিজেই নিজের জান নিয়ে নেব। কিন্তু এত ঘৃণা নিয়ে বাঁচা যায় না মধু। মোহিত ইর্তেজার নীরব আকুতি মধুমিতার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়ায়। কঠোর গলায় বলে, এখান থেকে সরুন, আমার খারাপ লাগছে, আমি বাড়ি যাব। ইন্দু কোথায়? ইন্দু কোথায় তুই? মধুমিতা চেঁচিয়ে ডাকতে লাগলো। মিরশাদ আর অনু তড়িৎ কেবিনে ঢোকে। মোহিত ইর্তেজা অনুভূতি শূন্য স্ত্রীর প্রাণে তাকিয়ে রইল। মাথা কাজ করে না, কি করলে মধু একটু তার সাথে সুন্দর ব্যবহার করবে। ইন্দুবালা স্লাইন শেষ হয়ে যেতেই সে ছুটে আসে মধুমিতার কাছে। মধুমিতা জেদ ধরে তৎক্ষণাৎ বাড়িতে যাওয়ার জন্য। মোহিত ইর্তেজা প্রকাশ্যে খুব কম মধুমিতার কাছে আসে। মিরশাদ বাবাকে বোঝালো, সে দেখে নেবে তাদের সুবিধা অসুবিধা। এখানে যেন পুরানো ক্ষত তাজা না করে। মোহিত ইর্তেজা মানতে না চাইলেও তাকে মানতে হয়। সে মোত্তাকিনের খোঁজ বের করে। চিন্তার ভাঁজ কপালে ছেলেটা কোথায় গেল। মিরশাদ আর অনু তাদের বাড়িতে নিয়ে আসে। তখন রাত 11টা বেজে যায়। মধুমিতা ঘরে এসে তাদের পানে চেয়ে বলল, তোমরা অনেক কষ্ট করেছ, এখন বাড়ি ফিরে যাও। মিরশাদ অনুর দিকে তাকায়, কোলে তার ছেলে। অনু তাকানোর মাঝে বুঝে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমি আজ একদিন এখানে থাকতে চাই, আমায় বের করে দেবেন মা? মধুমিতা হতবাক হয়ে যায়, ব্যস্ত কণ্ঠে বলল, এ কেমন কথা? বের করে কেন দেব? তবে আমি আপনার নাতি আজ এখানে থাকি। ইন্দুবালার শরীর ভালো না, আপনার শরীরও ভালো না। অনু অনুরোধ করে বলল। মধুমিতা নাকচ করার কোনো উপায় খুঁজে পায় না। ইন্দুবালা যেমন তার কাছে ভালোবাসা, তেমনিও অনুও তার কাছে ভালোবাসা একটি অংশ। সে সায় জানায়। মিরশাদ বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রী সন্তানকে রেখে বাড়ি যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। পুরাটা দিন কত কিছু গেল স্ত্রী আর মায়ের উপর থেকে, অথচ মোত্তাকিন
না বলে বেরিয়ে গেছে। সকালে একবার ফোন দিয়ে জিজ্ঞাসাও করেনি তাদের কি অবস্থা। অভিমান অস্থিরতায় ঝিমিয়ে বসে থাকে ইন্দুবালা মিরশাদের পিছু পিছু বের হয়। আনন্দ সুরে ডেকে ওঠে, ভাইয়া। মিরশাদ ফিরে তাকায়, মৃদু হেসে বলে, কিছু বলবে? শরীর খারাপ করছে? কিছু লাগবে? ইন্দুবালা নাবোধক মাথা নাড়ল, উদ্গ্রীব হয়ে বলল, ভাইয়া, মুত্তাকিনের কোনো খোঁজ কি আপনার কাছে আছে? ও সকালে না বলে বের হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ওর কোনো খোঁজ খবর নেই। ও এমন কখনো করে না, অন্তত একবার ঘরে আসে। মিরশাদের মাথায়ও এই একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে আশ্বাস দিয়ে বলল, আমি ওর খোঁজে যাচ্ছি। চিন্তা করো না, ওর খোঁজ নিয়েই ফিরব। ইন্দুবালা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল। মিরশাদ বেরিয়ে যায়। অন্য তাদের দুজনের খেয়াল রাখলো যথাসাধ্য। রান্না আগে থেকেই করা ছিল। মধুমিতাকে খাইয়ে শুয়ে দেয় ইন্দুবালা আর অনু। ইন্দুবালা তখন অনুর কোল থেকে মায়ানকে নিজের কোলে নেয়, মৃদু হেসে শুধায়, ভাবি, একে কি খাওয়াবেন? ওর খাবার তো নেই আমাদের ঘরে। ওকে আবার ঘটা করে কি খাওয়াবো? আমরা যা খাই তাই খাবে। সব খেতে পারে? ঝাল টক যা দেবে গপ গপ করে খেয়ে নেবে। অনু চটপটে কণ্ঠে ইন্দুবালা হেসে উঠল। তারা দুই যা মিলে ভাত খেয়ে মায়ানকে খাওয়ানোর চেষ্টা করলো। বাচ্চাটা পেটুক, যা দেওয়া হয় খেয়ে নেয় স্বাচ্ছন্দ্যে। অনুর একটুও কষ্ট হয় না। ইন্দুবালা তাকে চোখ ভরে দেখে, অনুভব করে এমন একজন তার ভেতরেও বেড়ে উঠছে, অথচ তার বাবাকেই এখনো জানাতে পারল না। অস্থিরতায় ইন্দুবালা ছটফট করতে লাগলো। অনু বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটু চোখ বুঝল, কিন্তু ইন্দুবালা চোখ লাগে না, বরং চিন্তায় অসাড় হয়ে আসে দেহ। কেন মুত্তাকিনের কোনো খোঁজ নেই? কাজ থাকলেও তো এতক্ষণে এসে যাওয়ার কথা। তখন মাঝরাত, ঘড়ির কাঁটায় 2:30। চাতক পাখির মতো মেলে থাকা চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ইন্দুবালার। চিন্তার অচিরে ভয়ে পরিণত হয়েছে। তীর করে কাঁপছে ঠোঁট। মিরশাদ এখনো কিছু জানায়নি। তার কিছুক্ষণ বাদেই তাদের ঘরের কলিং বেল বেজে উঠল। ইন্দুবালা ছুটে যায় দরজার কাছে, কিন্তু দরজার উপরে কেউ নেই। সে বারান্দায় গিয়ে হাঁক ছাড়ল, কে? ভাবি যান, ভাই আসছে, নিয়ে যান। কেমন হাসি মাখা কণ্ঠে ইন্দুবালা কপাল কুঁচকে নিল। সে তড়িৎ গতিতে বের হতে নিলে সদ্য ঘুম থেকে ওঠা অনু পিছু ডাকে, একা যেও না ইন্দু, আমি আসছি। আসুন ভাবি, লোকটা কে? মুত্তাকিন আসলে তো ঘরেই আসবে। ইন্দুবালা সন্দেহান কণ্ঠে বলল, যেতে যেতে একটা ছুরি আনলো, আঁচলের আড়ালে নিয়ে নিল। দুজন নিচে নেমে বদ্ধ গেটের সামনে এসে দাঁড়ায়। ইন্দুবালা হাত বাড়িয়ে সিঁড়ির ঘরের লাইট অন করে। লাইট অন করতেই সে আলোতে দৃশ্যমান হয় একটি অতি পরিচিত রক্তাক্ত দেহ। ইন্দুবালার উৎসুক বদন হঠাৎ করেই সর্বশান্ত হয়ে যায় মুত্তাকিনের রক্তমাখা নিস্তেজ দেহ দেখে। অনু হতভম্ব হয়ে যায়। সম্মুখের মাস্ক পরা ছেলেটি নিরুদ্বেগ বলল, ভাই, মদ খেয়ে মারামারি করেছে ভাবিজান, আসি। অনু গেট খুলে ছুটে বের হয়ে আসতে মাটিতে পড়ে থাকা মুত্তাকিনের কাছে, কিন্তু ইন্দুবালা সে ঠায় দাঁড়িয়ে আছে। কর্ণকুহর বাজছে সদ্য বলা কথাটি। ছেলেটা মদ খেয়ে মারামারি করেছে, এদিকে মা স্ত্রী মরল কি বাঁচল সেদিকে কোনো চিন্তাই নেই তার। আজ আর ছেলেটিকে সঠিক পথে আনতে যাওয়া বাসনা দেখা গেল না তার মাঝে। সে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ওই নিস্তেজ দেহটির পানে। আজ বড্ড ক্লান্তি অনুভব হচ্ছে। নিজেকে ব্যর্থ এক স্ত্রী মনে হয়। সারাদিনের বিদঘুটে অভিজ্ঞতা ছেলেটির প্রতি আশা ভরসা আর লেশমাত্র রইল না তার মনে।